আমাদের বাজেট হচ্ছে তো অর্থ বছর ভিত্তিক আর কি, আর আমাদের সমস্যাগুলো হচ্ছে কয়েক বছর ভিত্তিক। এটা এরকম না যে এই বাজেটেই এমন কিছু দিলে আমার আগামী বছর সব ঠিক হয়ে যাবে, তা না। কিন্তু বাজেটে কিছু পরিকল্পনা থাকতে হয়, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাই, সঙ্গত কারণে বর্তমানে অর্থনৈতিক অবস্থায় আপনার কি মনে হয় যে বাংলাদেশের অর্থনীতির জন্য আসলে পোস্টমর্টেমটা কি কি পথ আছে যে বাজেটে বাংলাদেশের মানুষকে আশা জাগাতে পারে? ধন্যবাদ। আপনি পোস্টমর্টেম শব্দটা ব্যবহার করেছেন। আসলে কি পোস্টমর্টেম কখন হয়? যখন মানে কিছু শেষ হয়ে যায় তারপরে আর কি। পোস্টমর্টেম না, আমরা কিন্তু অর্থনীতিতে, এটা আমাদের অর্থনীতি, 53 বছর বয়সে আমাদের অর্থনীতির কিন্তু একটা নিজস্ব একটা ক্ষমতা, সক্ষমতা, রেজিলিয়েন্স পাওয়ার গড়ে উঠেছে। হ্যাঁ, এটা ঠিক, বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ আসে, ভুল ভ্রান্তিও হতে পারে, পদক্ষেপের নানান ধরনের ব্যাখ্যা প্রেক্ষাপট হতে পারে, বাইরের নানান ধরনের বিষয় প্রতিদিন আমাদেরকে উদ্বেলিত করে। ঠিক সেই সময়ে বাংলাদেশের বাজেট অত্যন্ত গতানুগতিকই হয়, হয়েই থাকে, হতে হয়। কারণ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এ কথাটা তো এমনিতেই দর্জিদের বেলায় প্রযোজ্য হয়, কিন্তু রাষ্ট্রের বেলায় সেটা হয় না। কারণ রাষ্ট্রকে এগোতে হবে, রাষ্ট্রকে তৈরি করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, তাকে উন্নত করতে হবে। সে কিন্তু থেমে থাকতে পারে না। আমি গত বছর যদি 12 টাকা খরচ করে থাকি, এবছর আমার 13 টাকা অবশ্যই খরচ করতে হবে, নইলে আমি ওই 12 টাকার যে টাইম ভ্যালু, তাতে আমি 10 হয়ে যাব। ইউ ক্যান নট গো ব্যাক। ভূতের পা শুধু পিছনে থাকে, আর সব কিছুর পা কিন্তু সামনের দিকে এগোতে হয়। এখন এগোতে যেয়ে নানান ধরনের, আমি তো এককভাবে আলাদা কিছু নই, আমি এটা বৃহত্তর সমাজের, সংসারের, বিশ্বের একটা পরিস্থিতির আমি একজন অংশীদার বা কাজ। তো সুতরাং ট্রেডিং নির্ভর যে অর্থনীতি বাংলাদেশ, যার জন্ম এবং যার 90-এর দশকে আমাদের বিজিএমের কল্যাণে আমরা ট্রেডিং নির্ভর থেকে কিছুটা ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এগিয়ে আসছি, আমাদের উত্তরণটা একটু ঘটেছে খুব দ্রুত টাইপের। ফলে ওই যাত্রাপথে মানে হোঁচট খাবার যথেষ্ট সম্ভাবনা, সুযোগ ছিল, আছে, থাকবে। তো সেই জন্যে আমি বলছি যে পোস্টমর্টেম না, আমাদের অর্থনীতির যে অবস্থায় আছে একে কিভাবে অধিকতর শুশ্রূষা করে আমি এগোতে পারি, সেই চেষ্টা সকলের, কারণ অর্থনীতিটা সকলের। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যে কথা বলা হয় যে বিশেষ করে অর্থনীতির লাইফ লাইন যেটি আর্থিক প্রতিষ্ঠানগুলো, সেখানে বলা হচ্ছে যে ঋণখেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, লুটপাট করছে, যার মতো করে টাকা পাচার করা হচ্ছে, ডলার সংকট, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না, ব্যবসায়ীরা এক ধরনের অস্বস্তিতে আছে, কাস্টমস তাদের হয়রানি করছে, নানাবিধ অভিযোগ। এর থেকে আপনি কিভাবে বলেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এই বাজেটটি আসলে সামনে? না, বাজেট কিন্তু একটি সাময়িক বিষয়, সাময়িক। আমাদের বাজেট হচ্ছে তো অর্থ বছর ভিত্তিক আর কি, আর আমাদের সমস্যাগুলো হচ্ছে কয়েক বছর ভিত্তিক। এটা এরকম না যে এই বাজেটেই এমন কিছু দিলে আমার আগামী বছর সব ঠিক হয়ে যাবে, তা না। কিন্তু বাজেটে কিছু পরিকল্পনা থাকতে হয়, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। হ্যাঁ, আমরা যদি আমাদের সমস্যাগুলোকে এক জায়গায় লিস্ট করি, যেমনগুলো আপনি গড় করে বললেন, যেমন আপনি বললেন কাস্টমসের কথা, এটাও আপনার ওই লিস্টের সাথে কেন আসলো আমি বুঝলাম না। সমস্যা তো বিরাট ব্যাপক, আমার পুঁজির অভাব, আমার ব্যাংকের তারল্যের সংকট, আমার রেমিটেন্স কমে যাচ্ছে, ডলারের সংকট, এগুলো পরস্পর প্রযুক্ত। 15টা সমস্যা যদি আমি লিস্ট করি, তো এর সাথে 3-15-45টা বিষয় জড়িত। হ্যাঁ, তো সেইটার থেকেই যেটা হয় যে বাজেট একটা সরকারের সাথে জনগণের একটা অলিখিত চুক্তি আর কি, বাজেটে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আপনার এই করব, আর ও তাকেই থাকে কি কি করবে। কিন্তু দিনের শেষে যা হওয়ার তাই হয়, রোববারের পরে সোমবার আসে, মঙ্গলবার আসে। কিন্তু আমি আবার বলছি, যেসব পয়েন্টগুলো আপনি বললেন এগুলো ওঠে আমাদের সকলের, ইট ইজ আপ টু আস, যে আমি আমার ইকোনমিটারে ওই টাকা সরিয়ে দিয়ে গরিব মানুষেরা তারা আনবে রেমিটেন্স, আর আমি সেইটা পাঠিয়ে দেবো বিদেশে। ইট ইজ মাই অপশান, আমি কতটা গর্তে যাব সেই গর্তের অপশানটা আমার। তো সেই জন্যে আমাকে ওই আমার আত্মজিজ্ঞাসায় থাকতে হবে। একটি বাজেট একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপট আনানো হয়,
হাজার সমস্যাকে একটা বাজেট দিয়ে সমাধান করা যাবে না, কিন্তু আমাকে মানে যথাযথভাবে এগোতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি যদি আপনার কথায় ফিরে আসি, আপনি বলছেন যে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, থাকবে। সেই হোঁচট খাওয়ার জায়গাটা আসলে কোথায়, অর্থনীতির কোথায় আমরা এখন হোঁচট খাওয়ার ঝুঁকিতে আছি? হোঁচট খাওয়ার ঝুঁকিতে হচ্ছে যেগুলো ন্যাচারাল, নিয়মতান্ত্রিক, ওই আপনার এর থেকে পাহাড় থেকে পানি গড়াবে, এটা সমুদ্রে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। নিচু জায়গায় গড়াবে, গড়াবে এবং সমুদ্রে যাবে। আপনি হোঁচট খাওয়ার ব্যাপারটা ওইটা করবেন যে আপনি ওই পানিকে অনাবশ্যকভাবে কোনো এক জায়গায় আটকাবেন, আটকিয়ে যা করার কথা না। ওই যে উজানে ভাটাতে যাওয়ার যে ব্যাপারটা, যে নদীর স্রোত এইদিকে যাচ্ছে, তার উজানে যদি কেউ নৌকা চালায় তাকে তো অবশ্যই খুব কঠিনভাবে করতে হয়, আর কেউ যদি অনুকূল বাতাসে চালায় তাহলে সে আরও তাড়াতাড়ি যেতে পারে। হোঁচট খাওয়ার বিষয়টা ওইগুলোই, যেখানে আপনি ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল নিয়মকে, আপনার কর্তব্যবোধকে, আপনার দায়িত্ববোধকে যদি আপনি নয়ছয় করেন, এদিক ওদিক করেন, এই নয়ছয় মানে ব্যাংকের নয়ছয় না, এমনি আপনি যদি এদিক ওদিক করেন তাহলে হবে কি, আপনি তো হোঁচট খাবেনই। আপনি হাঁটবেন বাংলাদেশের রাস্তায়, মাথায় আপনার ব্রিটিশ ট্রাফিক আইন, অবধারিতভাবে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনি যেখানে আছেন আপনি সেখানে স্থিতিশীল থাকেন, থিতু থাকেন। আপনি মানে একসাথে 5টা ইঁদুর আপনি ধরতে পারবেন না, কেউ কোনদিন। জাপানে একটা প্রবাদ আছে, ইউ ক্যান নট ক্যাচ 5 rats at a time। তা আপনি একসাথে অনেক কিছু করতে চাচ্ছেন, করতে চেয়ে দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো জায়গায় জাস্টিস বা এটা ওটা মেনটেন করতে পারছেন না। পারে না অনেকেই, কিন্তু আপনি কতটা কম না বেশি করছেন তার উপরেই। ভবিতব্য কিন্তু আপনার হাতেই, আপনি ঠিক করবেন আপনি সঠিক পথে হাঁটবেন কি হাঁটবেন না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি আমাদের সকলেই, এই যেখানে আমরা 4 জন আছি বা সবাই আমাদের সুপ্রিয় দর্শকগণ, সকলের মাথায় এই চিন্তাই, এই বিদ্যাই থাকুক বা থাকা উচিত যে আমি যেখানে আছি আমার যেটুকু কর্তব্য দায়িত্ব আমি সেইটা পালন করি। আমি এখানে যেন সীমালঙ্ঘন না করি। আমি তহসিল অফিসের একজন সাধারণ কর্মচারী, উনি আসছেন আমার কাছে জমির কাগজ রেকর্ড নিতে, এটা ওনার অধিকার, এবং আমার বলা হয়েছে আই এম এ পাবলিক সার্ভেন্ট। হ্যাঁ, এখন উনি আসলে আমার যদি চিন্তা থাকে কিভাবে আমি একটু প্যাচ দিয়ে ওনার সাথে করব, তা করলে কি হচ্ছে, ওনার কস্ট অফ ডুইং বিজনেস বাড়তিছে। আচ্ছা, আবার আমি এদিকে এই যুক্তি দিচ্ছি যে আমি এখানে একা সাধু হয়ে কি করব, কারণ আমাকেও তো আমার ছেলেরে ভর্তি করতে হবে, আমার আরেক জায়গায় যেতে হবে। ও কিন্তু এই যুক্তিটাকে যুক্তির সাথে নিচ্ছে। আমরা একে অন্যের সাথে কিন্তু যুক্তিতে আমরা ওই রবীন্দ্রনাথের এর মতো যে রাজার সাথে মিলবো কেমনে আমরা সবাই ইত্যাদি, আমরা সবাই রাজা আর কি। তা ওই ধরনের ব্যাপারে এখানে প্রত্যেকের যার যার সীমানায় থেকে কাজ করা উচিত, তাহলেই কেউ কাউকে এ করবে না। আমি এটা শেষ করি, আপনি এই হচ্ছে আপনার বলয়, এই আপনার বলয়, আর আমার বলয় এই, আপনি আপনার ভিতরে থাকবেন। আপনি আমাকে কতটুকু আপনার এখানে আসতে দেবেন, অ্যালাউ করবেন, ইট ইজ আপ টু ইউ। আবার আপনিও আপনার সীমানা পেরিয়ে যেয়ে ওনার সার্বভৌমত্বে যাবেন, দ্যাট ইজ অলসো আপ টু ইউ। হ্যাঁ, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের সম্মান এবং জায়গাটাকে দায়িত্ববোধের ভিতরে রাখি, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না।